চেনা চেনা লাগে, তবুও অচেনা। ভালোবাসো যদি কাছে আসো না। চুপ কর ইডিয়েট। হৃদ কাঁধ উঁচু করে বলল, ওকে। পর মুহূর্তেই বেসুরা গলায় গাইল, আমি ছুঁয়ে দিলেই সব দুঃখ হয়ে যায়, আবার কিছু বললেই দোষ হয়ে যায়, কিন্তু আমি দোষী না, কাছে না ডাকলে আসি না। ধ্রুব বিরক্ত হয়ে ভঙ্গি ও শব্দ করল। পূর্ণতার নাম জানতে না পেরে তার মন অল্প স্বল্প খারাপ হয়েছে। কিছুক্ষণ নিখুঁতভাবে ভাবল সে। কিছু একটা মনে পড়তেই ঠোঁটের বাম দিকের কোণাটা সোচালো হলো। নাম কেন, মেয়েটার কাছাকাছি থাকারও একটা দারুণ উপায় সে পেয়েছে। এবার শুধু কালকের অপেক্ষা। লম্বা সোফাটায় সবেমাত্র গা এলিয়ে বসলেন আশরাফ। আজ একসঙ্গে দুটো মিটিং পড়েছে, সাথে বাহিরের রোদের অসহনীয় তাপমাত্রা। শরীর আর শরীর নেই। গলার টাই ঢিলে করে বললেন, সায়রা, এক গ্লাস পানি নিয়ে এসো। সায়রা পানির গ্লাস হাতে হাজির হলেন। থমথমে চেহারা তার। আশরাফের হাতে কোনো রকমে গ্লাস ধরিয়ে দিয়ে হাঁটা দিতেই আশরাফ প্রশ্ন ছুড়লেন, কিছু হয়েছে? সায়রা দাঁড়িয়ে পড়লেন, পেছন না ঘুরে জবাব দিলেন, নতুন করে আর কি হবে? তার স্বরে রাগের আভাস। আশরাফ বললেন, তোমার কথা ঠিক বুঝলাম না। সায়রা তাকালেন, দীপ্ত কণ্ঠে বললেন, বুঝেও না বোঝার ভান করলে আমার কিছু করার আছে কি? আশরাফ ভ্রু কুঁচকালেন বিরক্ত হয়ে। এতবার এক প্রশ্ন করার শক্তি নেই শরীরে। ক্লান্ত লাগছে। পানিতে চুমুক দিলেন। তার নিরুদ্বেগ ভঙ্গিমা পছন্দ হয়নি সায়রার। সকাল থেকে চটে থাকা সে এবার মারাত্মক চটলেন। উঁচু কণ্ঠে বললেন, এই বাড়িতে আমি আসলে কি আশরাফ? আর আমার মেয়ে, ওই বা কি? বাড়িতে আমরা বোধহয় তোমাদের আশ্রিতা। তোমার কাছে তো তোমার নিজের মেয়েটাই সব, তাই না? আশরাফ ভ্রু কুঁচকালেন। এসব কি কথা সায়রা? কি বলতে চাইছো তুমি? কি আর বলার বাকি আছে? কি বা বাকি রেখেছো তুমি? দিনে দিনে আমাকে তুমি বুঝিয়ে দিচ্ছ যে মিশরা তোমার কেউ নয়। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছ তোমার দুই মেয়ের মধ্যে টেনে দেয়া তফাতের রেখা। এই যে আজ তুমি আসবে, আমাকে বা মিশুকে একবারও বলেছিলে? না, বলনি। বলবে কেন? কি হই আমরা তোমার? তোমার আপন তো পূর্ণতা। তাই ও ঠিক জানে, যখন বাড়িতে থাকো তখন প্রত্যেক দিন রাতে নিজের মেয়ের ঘরে গিয়ে তার কপালে চুমো দাও, মাথায় হাত বোলাও, তার গায়ে কাঁথা টেনে দিয়ে আসো। কি ভেবেছ আমি দেখিনি? দেখেছি। অথচ আমার মেয়েটার রুমে আশপাশেও তোমাকে দেখি না যেতে। ওসব কথা না হয় ছেড়ে দিলাম, কিন্তু আজ ওদের দুজনারই ভার্সিটির প্রথম দিন ছিল, তাই না? অথচ তুমি কি করলে? তুমি নিজের মেয়েকে সাথে করে নিয়ে গেলে, কিন্তু আমার মেয়ের কথাটা একবারও জানতেও চাইলে না। ও কোথায় আছে, কি করছে জিজ্ঞেস অব্দি করলে না। কেন আশরাফ? কেন সবসময় সব অবহেলা আমার মেয়ের জন্য তুমি তুলে রাখো? তুমি কেন এতটা অন্যায় করো তুমি ওর সাথে? বিয়ের সময় বলেছিলে যে ওদের দুজনকে কখনোই তুমি আলাদা চোখে দেখবে না, তাহলে আজ এগুলো কি হচ্ছে? সায়রা চেঁচিয়ে উঠলেন। রাগে শরীর জ্বলছে তার। আশরাফ বসা থেকে দাঁড়িয়ে গেলেন। রেগে কিছু বলতে গিয়েও থেমে শান্ত করলেন নিজেকে। প্রথমত, আমি যে আসবো সেটা তোমার আর মিশুর মতো পূর্ণতাও জানতো না। দ্বিতীয় কথা হলো, মিশুর সাথে আমার ইঞ্চি ইঞ্চি দূরত্ব মিশুই তৈরি করেছে, আমি নয়। তৃতীয়ত, আমি কখনো ওকে পূর্ণতার থেকে আলাদা চোখে দেখিনি। সবসময় বাবার মতো ওকে বুকে আঁকলে রাখতে চেয়েছি, কিন্তু মিশুই আমার থেকে দূরে দূরে থেকেছে। বাসায় আসা মাত্র পূর্ণতা বাবা বলে বুকে ঝাঁপিয়ে পড়তো, আর ও পর্দার আড়ালেই দাঁড়িয়ে থেকেছে। সেসব তোমার স্বচক্ষে দেখা। মিশুকে কাছে ডাকলেও ও কখনোই আসেনি। আর আজকের গোটা বিষয়টাই আমি ভুলে বসেছিলাম, কারণ আমি ঘরে এসে এসির বাতাস খেয়ে দুই মেয়ের পার্থক্য করি না। আমি একটা ব্যবসা সামলাই, সেসব নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয়, যার দরুন পৃথিবীর A to Z সব কিছু মনে রাখা হয়ে ওঠে না। আমি আগে জানলে অবশ্য ওদের দুজনকে একসঙ্গে নিয়ে যেতাম, কিন্তু তাও আমি মিশুকে কল করেছিলাম। ও কী করেছে জানো? আমার মুখের উপর লাইনটা কেটে দিয়েছে। আমি ওকে মেয়ে মেনে নিলেও ও আমাকে বাবা হিসাবে মেনেছে কিনা সে খবর তুমি রেখেছো। দূরত্ব যদি ও নিজেই বাড়াতে চায়, আমার এখানে কি করে আছে বলতে পারো?
সায়রা নিশ্চুপ। তার উত্তর করার মতো একটা কথাও জিভের ডগায় নেই। হবেই বা কি করে? আশরাফের প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে সত্যি। মিশরাই আশরাফের থেকে দূরে থেকেছে। আশরাফ ডেকেছে, কোলে নিতে চেয়েছে, কিন্তু পালিয়ে বেরিয়েছে মেয়েটা। কখনো কখনো আশরাফ বাড়ি ফিরেছে শুনলে রুম আটকে বসে থেকেছে, ওকে অবধিই দেয়নি। আশরাফ আবার বলতে শুরু করলেন, তবে একটা কথা কি জানো সায়রা, বারবার আমার মেয়ে, তোমার মেয়ে এই শব্দগুলো উল্লেখ করে করে তুমি নিজেই আমাকে বুঝিয়ে দিচ্ছ যে তোমার কাছে ওদের কার জায়গায় কী রকম। আমি বিয়ের সময় তোমাকে কথা দিয়েছিলাম পূর্ণতা আর মিশুকে কোনোদিন আলাদা চোখে দেখব না। কীরকম কথা তুমি দিয়েছিলে আমাকে। আমি আমার কথা পালন করার সম্পূর্ণ চেষ্টা করলেও তুমি আদৌ করেছিলে নাকি করছো? তুমি কখনো পূর্ণতাকে নিজের মেয়ে মানতে পারো নি। তোমার কাছে পূর্ণতার একটাই পরিচয়, সতীনের মেয়ে। তোমার হাতে ওকে তুলে দিয়ে নিশ্চিন্ত মনে বাড়ি থেকে বেরিয়ে যাই। মাস শেষে ফিরে এসে দেখি মেয়ের গায়ে দাগে ভর্তি। কেন বলো কেন? আশরাফের চিৎকারে সায়রা কেঁপে উঠল। আশরাফ শান্ত মানুষ, তার উঁচু কণ্ঠের সঙ্গে সায়রার পরিচিত খুব কম। পূর্ণতা আমাকে কোনোদিনও তোমার বিরুদ্ধে একটা অভিযোগ করেনি। ও সবসময় বলেছে ও ভালো আছে। তুমি ওকে খুব আদর করছো। আমি প্রথম মেনে নিয়েছি। ভুল করেছি আমি। তোমার প্রত্যেকটা কথাই প্রমাণ করে তুমি আসলে পূর্ণতার সৎ মা। আর তোমার মেয়ে মিশরা, সে তো আরও এক কাঠি পড়ে। আজ স্কুলে পূর্ণতাকে ইটের টুকরো দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, তো কাল ধাক্কা দিয়ে ডোবায় ফেলে দিয়েছে। আর সেসব নিয়ে শাসন করতে এলেই তোমরা ভেবে নিতে আমি ওর নিজের বাবা নই, তাই এমন করছি। আগে নিজেদের অন্যায়গুলোকে স্বীকার করে সেগুলো শুধরাতে চেষ্টা করো, তারপর অন্যকে ন্যায় অন্যায় নিয়ে জ্ঞান দিতে আসবে, বুঝেছো? আশরাফ লম্বা পা ফেলে হেঁটে গেলেন সিঁড়ির দিকে। সায়রা রাগে হিস করছে, দাঁতের সঙ্গে দাঁত লেগে এসেছে তার। এই পূর্ণতা মানে আস্ত একটা অভিশাপ তার জীবনে। এই মেয়ের জন্য এখনো কথা শুনতে হয়, আগেও হয়েছে। তার কি দোষ? সৎ মেয়ে নিয়ে সংসার করতে হবে, এটা কি আগে জানতো? নিয়তির নিদারুণ খেলাও বলিহারি। মিশার বয়স যখন 3 বছর, তখন মিশার বাবার পরকীয়ার কথা প্রথম জানতে পারেন সায়রা। মেয়েকে সাথে নিয়ে বাবার বাড়ি চলে এসেছিলেন অভিমান করে। ভেবেছিলেন তার স্বামী বাধা দিবে, অন্তত মেয়ের টানে হলেও ফেরত নিতে যাবে। হয়নি, বরং সে জায়গায় 2 মাস পরেই ডিভোর্স পেপার পাঠিয়ে দিলেন। সায়রার তখন অকুল পাথরে ডুবে মরার দশা। সংসারটা ভাঙতে চাননি উনি, কিন্তু শেষ রক্ষা হয়নি। তালাক নামায় সই করতে না করতে তিনি সেই মেয়েকে বিয়ে করে ঘরে তুললেন। আর সায়রার পার্মানেন্ট গন্তব্য হয়ে উঠল বাবার বাড়িটা। মেয়েটা কতদিন কেঁদে কেঁদে বায়না ধরেছে বাবার কাছে যাবে। সায়রা রেগে মেগে মেরেছে, চড়থাপ্পড় দিয়েছে, সাথে নিজেও কেঁদেছে। কিন্তু ভাগ্য বদলায়নি। মেয়ের অল্প বয়স বলে সায়রার বাবা ঠিক করলেন আবার বিয়ে দিবেন ওনাকে। সম্বন্ধ দেখা শুরু হলো, কিন্তু এক মেয়ের মাকে কে বিয়ে করবে আপোষে? আশরাফের মাও তখন ছেলের জন্য পাত্রী খুঁজছিলেন। ঘটকের সাহায্যে সায়রাদের বাড়ির বিয়ের প্রস্তাব পাঠালেন। তার বাবা এক বাক্যে মেনে নিলেন সেও। ভাবলেন এবার হয়তো একটা আশানুরূপ সংসার পাবেন, কিন্তু বাসর রাতেই সব পাল্টে গেল। যে রাতে প্রতিটি মেয়ে স্বামীর ভালোবাসা শিখতে হয়, স্বামীরা স্ত্রীদের হাতে দামি গিফট তুলে দেয়, অথচ সেখানে আশরাফ তার হাতে তুলে দিলেন পূর্ণতার ছোট্ট হাতটা। পূর্ণতার বয়স তখন 4 বছর 3 মাস। আশরাফ বললেন, আজ থেকে তুমি ওর মা। এ একটাই ছিল বাক্যলাপ তার। পূর্ণতাকে কোলে তুলে দিয়ে রুম ছেড়ে বেরিয়ে গেলেন। আর ফিরলেন না আশরাফ। দুঃখে কষ্টে সায়রা হাউমাউ করে কাঁদলেন। এই সংসারেও বুঝি সুখ মিলল না তার। পূর্ণতার ছোট্ট কোমল মন অত কিছু বোঝেনি। সারা বিয়েতে সে মা পাওয়ার আনন্দে মেতেছিল। সেই মাকে কাঁদতে দেখে অস্থির হয়ে আদবুলিতে যখন জিজ্ঞেস করলো, কাঁদছো কেন তুমি মা? সারার ক্ষোভটা হঠাৎ বর্তালো পূর্ণতার উপর। সেই প্রথম মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন মাটিতে। পূর্ণতা কেঁদে উঠল ব্যথা পেয়ে। কান্না শুনে আশরাফ, তার মা, চাচা চাচি এরা ছুটে এলেন। পূর্ণতাকে কান্নার কারণ জিজ্ঞেস করতেই বাচ্চা মেয়েটা সত্যি কথাই বলল। আশরাফ রেগে গেলেন। দাদু হাহুতাশ শুরু করলেন। কি মেয়ে আনলাম আশরাফ, প্রথম দিনেই আমার নাতনিকে মারলো। আশরাফও যাচ্ছে তাই শোনালো। পূর্ণতার জন্যেই তাকে আনা। কানের মধ্যে ঢুকিয়ে দিল সে কথা। মেয়ের যত্নে হেরফের হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন সেই হুমকিও দেওয়া হলো।
অপমানে জর্জরিত হয়ে সমস্ত রাত হাহাকার করে পার করলেন সায়রা। মিশরা তখন ছিল নানার বাড়িতে। পরে আশরাফ গিয়ে নিয়ে আসে। আশরাফ তার ধারের কাছে ঘেঁষতেন না, কারণটা তহমিনার প্রতি অগাধ ভালোবাসা হলেও সায়রা ভেবে নিলেন পূর্ণতার জন্যেই হয়েছে। আশরাফের সাথে তার যোজন যোজন দূরত্বের অংশীদার করলেন পূর্ণতাকে। সায়রার সহ্যই হয় না পূর্ণতাকে। শুধু ভাবতেন এই মেয়ে না থাকলে আজ সংসারটা শান্তির হতো। সেই অসহ্য ভাব পূর্ণতার উপর আজও রয়ে গেছে। মেয়েটাকে দেখলে তার রাগ হয়, দেহ জ্বলে, ইচ্ছে করে মেরে ফেলতে, খুন করতে। পূর্ণতা বাড়িতে ঢুকেছে কেবল। সায়রাকে থম মেরে দাঁড়ানো দেখে সেও দাঁড়িয়ে পড়ল। সায়রার গায়ের রক্ত টকবক করে ফুটে উঠল ওকে দেখে। ক্রোধের কালো কাক ঝাঁপ দিল পূর্ণতার উপর। মনে কানে একটা কথাই বাজলো, সবকিছুর জন্য, তাই ও সবকিছুর জন্যে। সায়রার অগ্নিমূর্তি দেখে ঘাবড়েছে পূর্ণতা। এই রূপ তার পরিচিত। সে কি আবার কোনো ভুল করেছে? ছোট মা রেগে আছে কেন? ভয় ভয় শুধালো, কিছু হয়েছে ছোট মা? সায়রার হিংস্র চোখ দুটো ধপ করে জ্বলে উঠল। হিতাহিত জ্ঞান যেন খুইয়ে ফেললেন। হাতের কাছে কাচের ফুলদানি রাখা ছিল। রেগে মেগে সেটাকেই ছুঁড়ে মারলেন পূর্ণতার গায়ে। পূর্ণতা প্রচণ্ড হকচকালো। কাচের ফুলদানিটা এসে বাম বাহুতে লেগে আছড়ে পড়ল ফ্লোরে। বিকট শব্দ হলো। ব্যথায় কুঁকড়ে গেল পূর্ণতা। হাতের হাড়গোড় যেন ভেঙে যাচ্ছে। আর্তনাদ করে চেপে ধরল হাতটা। জামার হাতের ভেতরে পাচ্ছে তরল কিছু গড়িয়ে পড়ার স্পর্শ। রক্ত বের হয়েছে এর মানে। পূর্ণতা ছোট থেকেই নম্র। নিঃশব্দে কেঁদে ফেলল সে। এদিকে সায়রার গালে ঠাটিয়ে চড় মারলেন আশরাফ। শব্দ পেয়ে পূর্ণতা তাকালো। পরপর আরও দুটো চড় মারলেন তিনি। সায়রার বিস্ফোরিত দৃষ্টি তোয়াক্কাই করলেন না। তোমার এত বড় সাহস, আমার বাড়িতে তুমি আমার মেয়ের গায়ে হাত তুলো। এই বাড়িতে তোমার জায়গা পূর্ণতার কারণেই হয়েছিল, সেটা বারবার কেন ভুলে যাও তুমি? আমার মেয়ের জন্য যদি তোমাকে এই বাড়িতে নিয়ে আসতে পারি, ঠিক তেমনভাবেই মেয়ের জন্য এই বাড়ি থেকে বের করে দিতেও পারবো। ভবিষ্যতে এমন কাজ করার দুঃসাহস করিও না সায়রা, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝেছো তুমি? আশরাফ ক্ষুব্ধ কণ্ঠে আওড়ালেন। কাঁপছে তার শরীর। যে মেয়ের গায়ে কখনো ফুলের টোকাও দেননি তাকে এই মহিলা আঘাত করেছে। তাড়াহুড়ার একটি ভুল আজ তাকে শেষ করে দিল, সাথে মেয়েটাকেও। আশরাফ ছুটে গেলেন পূর্ণতার কাছে। সে হতভম্ব হয়ে বাবার দিকে চেয়েছিল। আশরাফ অসহায় দৃষ্টিতে তাকালেন। ফ্লোর থেকে ধরে ধরে উঠিয়ে পূর্ণতাকে নিজের ঘরে নিয়ে গেলেন। মেয়েটার এমন অবস্থার জন্যে নিজেকে দায়ী মনে হয়। নতুন মা এনে দাও, নতুন মা এনে দাও, দিনের পর দিন পূর্ণতার বেড়ে যাওয়ার জেদটা পূরণ না করলে কি হতো না? দু বাবা মেয়ে কি পারতেন না সারাটা জীবন নিজেদের আগলে কাটিয়ে দিতে? বাবা মেয়ের যাওয়ার দিকে চেয়ে চোখের জল ছেড়ে দিলেন সায়রা। প্রথমবার স্বামীর হাতে মার খেয়ে স্তব্ধ সায়রা ওখানেই দাঁড়িয়ে রইলেন। গলায় দড়ি দিয়ে যদি মরতে পারতেন, এই নরক সমান জীবন থেকে মুক্তি পেতেন হয়তো। কুনুয়ের উপর থেকে অনেকটা জায়গা তেজরাভাবে কেটেছে। গড়গড় করে রক্ত পড়ছিল এতক্ষণ, তবু তু শব্দ পূর্ণতা করেনি। ঠিক এই অশান্তির ভয় সে পেত, পায় এখনো। তাই জন্যই কোনোদিন আশরাফকে জানায়নি কিছু। সে চায়নি বাবা মায়ের মধ্যে ঝগড়া হোক, কাটাকাটি হোক, আর তার উৎস থাকুক সে। ছোট মাকে নিজের মা ভেবেই তো এসব চিন্তা করেছে। মায়েরা মেয়েদের মারতেই পারে, এ আর এমন কি? আশরাফের চোখ চিকচিক করছে। নিশ্চুপভাবে সে ব্যান্ডেজ বাঁধছে পূর্ণতার কাটা জায়গায়। হঠাৎ বললেন, কতবার তোমাকে বলেছি চলো আমার সাথে, এই বাড়িতে থাকলে তুমি শেষ হয়ে যাবে। এতদিন আন্দাজ করেছিলাম, আজ তো নিজের চোখে দেখলাম আমি। এভাবেই ও মারে তোমাকে, তাই না? পূর্ণতা হাসার চেষ্টা করলো। কেউ আমাকে কষ্ট দেয় না বাবা, কেউ মারে না। তুমি শান্ত হও, ছোট মাকে ওভাবে না মারলেও পারতে। চুপ করো তুমি, এত মহান হতে চেও না। তোমার মহত্বকে কেউ মূল্য দেবে না, বরং সেটাকে তোমার দুর্বলতা ধরে নেবে। আমি কোনো কথা শুনতে চাই না। এবার তুমি আমার সঙ্গে যাচ্ছ। পূর্ণতা মাথা নিচু করে ফেললো। এ বাড়ি ছেড়ে আমি কেন যাব বাবা? এটা তো আমাদের বাড়ি। বাড়ির প্রত্যেকটা জিনিসে আমার মায়ের ছোঁয়া আছে। আনাচে কানাচে মায়ের স্মৃতি মিশে রয়েছে। তুমিই না বলতে, দেয়ালের এক একটা পেইন্টিং দেখিয়ে বলতে মা এঁকেছে, কাঁথাগুলো দেখিয়ে বলতে মা সেলাই করেছে, ঘরের আসবাব দেখিয়ে বলতে এটা আমি আর আমার মা কিনেছিলাম। বলতে না বাবা? তাহলে সেসব ফেলে আমি কেন যাব? এখানে থাকলে আমি মাকে অনুভব করি। মায়ের বিছানায় ঘুমালে আমার মনে হয় আমি যেন মায়ের কোলে ঘুমিয়েছি। তোমার সাথে চলে গেলে পাবো সেসব?
পূর্ণতার যুক্তি ভিত্তিহীন, কিন্তু মেয়ের কান্নায় আবেগে আশরাফ নিজেও শব্দ করে কেঁদে উঠলেন। মানসপটে তহমিনার প্রতিচ্ছবি ভাসছিল স্পষ্ট। অভিমান হলো, কেন এভাবে চলে গেল সে? এমন তো কথা ছিল না। একটা মানুষ চলে গিয়েছে, সাথে নিয়ে গেল তার জীবনের সব রং সব আলো। পূর্ণতা উদ্বিগ্ন হয়ে বাবার চোখ মোছাতে গেলেই আশরাফ ওকে টেনে নিলেন বুকে। কাঁদতে কাঁদতে বললেন, আমাকে ক্ষমা করিস মা, আমি ভালো বাবা হতে পারিনি। পূর্ণতা কান্নার মধ্যেও হাসলো, বিরোধিতা জানালো, কে বলেছে? তুমিই পৃথিবীর বেস্ট বাবা। ধ্রুবর মনে বসন্তের কোকিল ছোটাছুটি করছে। এই ডাল থেকে ও ডালে লাফাচ্ছে, ডানা ঝাপটাচ্ছে। শীষ বাজাতে বাজাতে আঙ্গুলের চাবি ঘুরিয়ে ঘরে ঢুকলো সে। সিঁড়ি দিয়ে উঠতে যেতে ভেসে এলো একজন বৃদ্ধা নারীর কণ্ঠ। কি ব্যাপার ছোট মিয়া, হাওয়া অন্যরকম মনে হচ্ছে? ধ্রুব তাকালো, মানুষটাকে দেখে হইচই করে বলল, আরে নানু, তুমি কখন এলে?